যারা মাঠে কিংবা ময়দানে, যারা ক্যামেরার লেন্স ভালো জানে, যারা মাঠে কিংবা ময়দানে, যারা ক্যামেরার লেন্স ভালো জানে, নাচে গানে কিংবা মঞ্চে, আড্ডা তাদের নিয়ে আজকে, আড্ডা তাদের নিয়ে আজকে, তারাদের গল্প, তারাদের গল্প, তারাদের গল্প, তারাদের গল্প, তারাদের গল্প। নমস্কার, আমি মেরিলিনা সরকার। তারাদের গল্প শীর্ষক অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো এমন একজন মানুষের সঙ্গে, না, তার অভিনয় প্রতিভা নিয়ে আজ আর কারো মনে কোনো সংশয় নেই। তার কাজ শুধুমাত্র বাঙালির মননেই নয়, ছাপ ফেলেছে গোটা ভারত তথা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রত্যেকটি চলচ্চিত্র প্রেমী মানুষের মনে। পেয়েছেন অজস্র পুরস্কার। আমরা গর্বিত, আমরা আনন্দিত, কারণ তার অভিনীত ছবি নশ্বর এবছর জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে এবং তিনি পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতা শিরোপা। হ্যাঁ, ঠিক ধরেছেন, তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয়, আমাদের গর্ব, বাঙালির গর্ব, সমগ্র দেশের গর্ব, আমাদের অত্যন্ত ভালোবাসার মানুষ নানা দাদেন সম্পদ বসু। গৌতম দার ছবি ছিল এবং সেবারও আমি সেরা অভিনেতার পুরস্কারটা পেয়েছিলাম। অ্যাবসলিউটলি। এটা নতুন লোক দেখছি, নতুন কোন ছবির জন্য নিশ্চয়ই। আচ্ছা সম্পদা, মঞ্চ, তারপর টিভি সিরিয়াল, সেখান থেকে সরাসরি বড় পর্দা, এই জার্নিটা ঠিক কেমন ছিল সেটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করো। সহজ ছিল না। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে প্রথমের দিকে আমার কাজ দেখে বেশ কিছু ডিরেক্টরস এবং প্রোডাকশন হাউস আমায় খুব পছন্দ করে। পরবর্তীকালে তারাই আমাকে বিভিন্ন জায়গায় রেফার করেছিল। তারপর যা হয় আর কি। তুমি কিন্তু খুব কম কথা বলো। সারাদিন অজস্র ডায়লগ বলতে হয় তো। আচ্ছা সম্পদা, তুমি নো ডাউট ভীষণ সুন্দর দেখতে। বাজার করতে যাচ্ছিলাম, তখন দেখি ইনি গেটের বাইরে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম যে কি কাজ, বলছে নাকি তোমার সঙ্গে দেখা করতে চাই। দাদা শুরুতে বলতে গেলে আমি না তেমন পাত্তা রাত্তা কিছুই দিইনি। কতজনই তো তোমার সঙ্গে দেখা করতে চায় বলো, সবাইকে কি আর। হ্যাঁ দাদা, তারপরে আমি যখন বাজার করে ফিরলাম দেখছি উনি তখনও গেটের বাইরে দাঁড়িয়ে আছেন। তখন দাদা আমি বাধ্য হয়ে জিজ্ঞাসা করি যে আপনি কি চানটা কি মশাই। তখন আমার বলছে নাকি তোমার সাথে দেখা করাটা খুবই দরকার, আর তার উপর উনি নাকি তোমার বাবার বন্ধুর ছেলে। বাবার বন্ধুর ছেলে? দাদা দাদা আমার গাড়ি এসে গেছে। দেখলে আজকে আবার সে দেরি, তাড়াতাড়ি আউট। আমি ওদের আপনার দেরি করিয়ে দিলাম স্যার। না প্লিজ আপনি বসুন। এই সন্তু, হ্যাঁ ওনার খাবারের ব্যবস্থা করিস। হ্যাঁ কিন্তু প্লিজ ফোনটা দেখ। ও মা, বল না, বল, তুই খাবি নে মা। দেখ দেখ দেখ, আমি খাচ্ছি মা, আমি খাচ্ছি। দেখ এই দেখ, আমি তোকে নিজে হাতে খাইয়ে দেবো মা। তুই খা 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 মা, খা খা মা, খা খা না রে মা। কেন কষ্ট দিচ্ছিস? শুনবি না তো এই খাপা ছেলের কথা? আমি তোকে নিজে হাতে খাইয়ে দিচ্ছি মা, খা না রে মা। ও মা, মা খা না রে মা, খা খা মা, খা। তুই খাবি নে, তুই খাবি না তো মা? আমি এবার তোকে, ও মা, ও মা, এই তো রূপ দেখালি মা। ও মা, মারে, ও মা, অসাধারণ অসাধারণ মন্দা, তুমি তো হ্যাপি অভিনয় করো। যত মত তত কম বাবা, এক সময় ছিল বটে। তারপর তারপর আরে তারপরেই তো আসল খেলা। এই পেট মানুদা, এই পেট কি কারোর কথা শোনে? এর তো খিদে পায় না বলো। দুটো খাবারের জন্য কিনা করিনি জানো মানুদা, যে যখন যা বলেছে তাই করেছি। কে বলেছে হোটেলের কাপ প্লেট ধুতে, আমি কাপ প্লেট ধুয়েছি। কে বলেছে রাস্তায় রাস্তায় পোস্টার চিপকাতে, আমি পোস্টার চিপকেছি। মানুদা সব করেছি শুধুমাত্র। দেশের বাড়ি ছেড়ে কলকাতায় চলে এলে, তা ওরা তোমার খোঁজ করলো না?
কি মানে বাড়ির লোক কেউ খোঁজ করবে না? কি বললে মানদা? মানে কেউ খোঁজ খোঁজ? তুমি না মানদা, তুমি মাইরিয়া পাগল টাগল আছে মনে হয়। আর কি ধরনের কথা বলছো? খোঁজ খবর কেন নিতে যাবে? আজ তো ওরা তো ওদের মতো ভালো আছে না, আমি এখানে আমি আছি, আমাকে খোঁজ খবর কেন নিতে যাবে? যত সব পাগলের মতো কথাবার্তা বলছো। ওরা নিজেদের মতো ভালো আছে, আমি আমার মতো ভালো আছি। বিশ্বাস করো মানদা, ওটা আর আমার দ্বারা হবে না। আমি পারবোই না ওটা করতে, হবে না। যাকে তুমি বলো না, আমি তো তখন থেকে দেখো আমার কথাই ভেজে যাচ্ছি। তুমি বলো, তুমি কি করো বলো। এই তোমার দাদা এসে গেছে বলতে তাও আরে হ্যাঁ, তুমি কেন আমি ঘরের লোক, তুমি দরজা খোলো নালে ঝামেলা করবে। আসছি, পরে শোনাবো, সব পরে শোনাবো। তো দেখ, ভয় রাখতে থাকবেই বল। আমার এত বড় বাড়ি একেবারে ফাঁকা পড়ে থাকে। তুই তো জানিস আমি প্রায় আউটডোরে যাই। তখন তুই বাড়িতে একা থাকিস, তুই বাজারে যাস, দোকানে যাস, যদি তখন কিছু একটা হয়ে যায় কি হবে? আরে বাবা, যদি চুরি হয়ে যায় আমি কি করবো? ডেফিনেটলি আমার সম্বন্ধে আলোচনা করেছিস, বল কি বলেছে? দাদা ভুল ভাবছি। আমি মানুষটা কি বলেছে বল? আমি আমি কেন ওরকম ভাবে বলো না। আমি কোনো আলোচনা করিনি তোমাকে নিয়ে। কেন? ফাইন, করিস নি আলোচনা। আয় বস, আয় বস, আজকে একটু অন্য গল্প করবো। আয়। না দাদা ছাড়ো, বাদ দাও, রাত অনেক হয়েছে তো। আমি যাই। তো ছাড়ো দাদা, বাদ দাও না। আমি তোকে ডাকলাম, আয় বস। খাবার গরম করছি, ফ্রেশ হয়ে ডিনার করতে চলে এসো। হ্যাঁ গল্প, যেটা শুনলে হয়তো আপনার কোনো প্রডিউসার বন্ধু একটা গোটা সিনেমা বানিয়ে ফেলতে পারে। আরে বাবা, কার গল্প? কিসের গল্প? একটা মেয়ের গল্প। ও রিয়েল? হ্যাঁ, মধ্যবিত্ত পরিবারের একটা গ্রামের মেয়ের গল্প। এলাকার সবাই বলতো ও খুব সুন্দরী, ও খুব ভালো অভিনয় করে, ওর অন্তত সিনেমায় নামা উচিত। সেটাই বোধহয় ওর কাল হলো, জানেন। ঘরে বসে টিভিতে সিনেমা, থিয়েটার, নানান কিছু দেখি, সিরিয়াল। তোমরা মত দেবে না জেনেই আমি আমার এক বন্ধুর সাথে কলকাতায় চললাম। আমি জানি, আমি বিশ্বাস করি আমার মধ্যে অনেক অনেক প্রতিভা আছে বাবা। এই অজপাড়াগায় থেকে সেই প্রতিভা আমি নষ্ট করতে পারবো না। একবার টালিগঞ্জে গিয়ে নায়িকা হতে পারলে অনেক খ্যাতি, অর্থ, জ্বর। কলকাতায় একটা ফ্ল্যাট কিনে শীঘ্রই আমি তোমাদের ওখান থেকে নিয়ে আসবো। শুধুমাত্র কটা দিনের অপেক্ষা। আমায় ক্ষমা করো বাবা, আমার প্রণাম নিও। আমি সবকিছু বুঝিয়ে বলছি। হ্যাঁ, আমি শর্মিকে ফিল্মে চান্স করে দেবো বলেছিলাম, কিন্তু কাউকে কিছু না জানিয়ে কার সাথে চলে গেছে, সে দায়টা আমার। দায়টা তোমার থাকতো না সম্পদ, যদি না তোমার রান্নাঘরের ক্যাবিনেট থেকে এই ব্যাগটা আমি উদ্ধার করতাম। শর্মি যখন ঘর ছেড়েছিল এই ব্যাগটা সঙ্গে করে নিয়ে বেরিয়েছিল। মানবেন্দ্র, ইটস কমপ্লিটলি আনএথিক্যাল। আমি তোমাকে বিশ্বাস করে নিজের ফ্ল্যাটে থাকতে গিয়েছিলাম, আর তুমি আমার না 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 না, আমি তোমার কাছ থেকে এথিক শিখবো না সম্পদ। সময় পাবে, তার আগে তোমার মুখ থেকে আমি পুরো সত্যিটা শুনতে চাই, পুরো সত্যিটা। আমি বলছি, হ্যাঁ বলছি, বলো 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 বলো। হ্যাঁ, আমি শর্মি আমার এখানে এসেছিল, কিন্তু বিলিভ মি, ও কাউকে কিছু না জানিয়ে কোথায় চলে গেছে আমি সত্যি জানি না। আবার মিথ্যে কথা। আমি মিথ্যে কথা বলছি না। মিথ্যে কথা সম্পদ, মিথ্যে কথা। তুমি শর্মিকে নিয়ে যাওনি তোমার প্রডিউসার বন্ধু ভাটিয়ার কাছে? আমি নিয়ে ভাটিয়া, হ্যাঁ? আমি নিয়ে যাই। হ্যাঁ, শর্ত ছিল ভাটিয়া তার পরের ছবিতে তোমাকে হিরো করবে। ভাটিয়া কিন্তু তার কথা রেখেছে, কিন্তু আমাদের শর্মি কোথায়? আজকে রাতে ওইখানে থেকে যাক, কাল কাল সকালেও পৌঁছে দেবে। কিন্তু কিন্তু পরের দিন সকালে ভাটিয়া ফোন করে বললো যে শর্মিকা পাওয়া যাচ্ছে না। তখন তুমি কি করেছিলে? নিশ্চয়ই পুলিশে খবর দিলে। আমি কিছু করতে পারি, তখন আসলে আমার নতুন ছবির কাজ শুরু হচ্ছে, আর আমি খুব ব্যস্ত ছিলাম, তো স্ক্যান্ডালের ভয় না। আমি সব ব্যস্ততা মিথ্যে ছিল সম্পদ, কারণ পুলিশে খবর দিলে তোমার নায়ক হওয়া হয়ে যেত না, তাই না সম্পদ বাবু? হ্যাঁ,
আজ সন্ধ্যেবেলা আমি ভাটিয়াতে মেরে দিই। টলি ক্লাব থেকে মাল খেয়ে টলতে টলতে বেরোচ্ছিল, দুটো দানার মগজে পুড়ে দিয়েছি। আমি সত্যি শর্মিকে ফিল্মে চান্স করে দেবো ভেবেছিলাম। আপনি রাজনৈতিক দলের নেতা হবেন মানবেন্দ্র? হ্যাঁ মানবেন্দ্র, আমি দিল্লি জানেন, দিল্লি। আবার অঙ্গীকার, আবার অঙ্গীকার। কেমন করে বসেছিল সেই বাড়িকে? বলছি দেখুন না মানবেন্দ্র, এমন তো হতে পারে যে শর্মী হয়তো কোথাও আছে, আবার ফিরে আসবে, বলুন এমন হতে পারে না? আজ যারা তোমার প্রতিপক্ষ, অর্জুনের অন্তরাত্মা কেঁদে উঠছে, সে বলছে না সরকার, না না, ওরা আমার ভাই, ওরা আমার বন্ধু, ওরা আমার আত্মীয়। কি বলছো তুমি? কৃষ্ণ বলছেন আজ যদি তুমি ওদের না মারো তাহলে তুমি কর্তব্যচ্যুত হবে। অর্জুনের অন্তরাত্মা কেঁদে উঠছে, সে বলছে না সরকার, না 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 না, আমি পারবো না, আমায় ক্ষমা করো সরকার, আমি পারবো না। কৃষ্ণ বলছে লোকে তোমাকে বলবে ক্লিক, বলবে নপুংসক। বেশ, তুমি তাই হোক, আমি ক্লিক, আমি নপুংসক, কিন্তু আমি ওদের মারতে পারবো না সরকার, পারবো না। তখন কৃষ্ণ হা করে দেখালেন, দেখো অর্জুন, অর্জুন আমার মুখের ভেতরে দেখো, আমার মুখ গহ্বরে দেখো, যাদের তুমি জীবন্ত বলছো তারা আমার মুখ গহ্বরে প্রাণহীন, মৃত। তুমি তাদের মারো কিংবা না মারো কিচ্ছু যায় আসে না। আমি যে তাদের অনেক আগেই মেরে রেখে দিয়েছি সরকার, অনেক আগে। স্মৃতির আয়নায় ধর্ষিতা মনের ভাঙা চোরা মোহ। তুমি কি ভেবেছো কি বলতো? তুমি আমাকে মেরে ফেলছো? না 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 না, বাঁচবোটা জানি, বাঁচবোটা জানি, কিন্তু যে কটা দিন চলবি করতে বাঁচবো, ওই হাওয়ারা আমার দিকে তাকিয়ে হো হো করে হাসবে, আমি মেনে নিতে পারবো না সম্পদ। আমাদের মতো মানুষ প্রতিদিন লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, আমাদের যুক্তি বুদ্ধি ক্ষমতাকে অহরহ ব্যঙ্গ করা হচ্ছে। এই তোমরা তোমরা প্রমাণ করে দিচ্ছ যে সত্য। গুড বাই সম্পদ। মঞ্চ আনুষ দত্ত, সহকারী পরিচালনা আনুষ দত্ত, নাম আনুষ দত্ত। সৌমেন সৌরজিৎ বসু এই নাটকের নেপথ্যে এবং অভিনয় করে শ্যাডোতে। ও না থাকলে এই নাটকটাই করতে পারতাম না, কেননা আমি ও আছে, সন্তু আছে কোথাও, সন্তু আছে আমাদের বিরাজ রায় চক্রবর্তী, ও আছে, ও স্টেজে বড় হয়, আছে। আমি বলে দিই নাটকটা লেখা পার্থ গোস্বামী,